ভুটুডল, এত ভুটুডল। দীপা ভয়ার্ত চোখে ভ্রু কুঞ্চিত করে জিজ্ঞাসা করল, ভুটুডল কি মামা বাবু? এমন বিভৎস পুতুল আমি যে কখনো দেখিনি। আমাদের গল্পের নিবেদনগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পুতুলতন্ত্র বা ভুটুইজম বা কালা জাদু একটা ডার্ক তন্ত্রের মধ্যে পড়ে। মানুষ ক্ষোভ বা ঈর্ষার বশবর্তী হয়ে অন্যায় ক্ষতি সাধন করার জন্যই এইসব নিকৃষ্ট কাজ করে থাকে। আজকের গল্পটি অন্যটা এরকমই। চলুন শুরু করি আজকের এই গল্প। অনুশ্রী চ্যাটার্জির কলমে ওই পুতুলটা। মাস দুয়েক হলো মিত্রবাড়িতে এমন সমস্ত অদ্ভুত ঘটনা ঘটছে যার ফলে আচমকাই বাড়ির অভ্যন্তরের সহজ স্বাভাবিক পরিবেশে এক অস্বাভাবিক পরিবর্তন এসেছে। অজানা কোনো ভয় যেন চুপি সারে মনের মধ্যে গেঁথে বসে তটস্থ করে তুলেছে সকলকে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে ইদানিং পাড়ার মেয়ে বউদের বৈকালিক আড্ডায় কিংবা স্থানীয় বাজারের চায়ের দোকান, মুদিখানা দোকানের জটলায় মিত্তিরদের বাড়ি নিয়েই আলোচনা সবার মুখে মুখে। তবে আজকের ঘটনাটা শুধু অদ্ভুত অস্বাভাবিক বলা চলে না, একেবারে অকল্পনীয়, নৃশংস। ঘড়ির কাঁটায় তখন ভোর 5:30 হবে। চারিদিক ফর্সা হতে শুরু করেছে ততক্ষণ। ফুলের সাজিটা হাতে নিয়ে উঠোন পেরিয়ে বাড়ির পিছনের খিড়কির দরজাটা খুলে বাইরে বেরোতেই পাঁচিলের পাশের জবা গাছের গোড়াতে সাদা মতো কিছু একটা তাল পাকিয়ে পড়ে থাকতে দেখে কেমন যেন খটকা লাগলো দীপার। রোজই এই সময় ও বাগানে ফুল তুলতে আসে। এর বেশি দেরি হলে আর একটা ফুলও পাওয়া যাবে না। ঘুম জড়ানো চোখে ঠিক বুঝতে না পারায় দীপা কিছুটা এগিয়ে পাঁচিলের পাশে গিয়ে দাঁড়িয়ে সেদিকে তাকাতেই কয়েক মুহূর্তের জন্য যেন দমটা বন্ধ হয়ে এলো। মুখ দিয়ে অস্ফুষ্টে শুধু একটা কান্না মিশ্রিত গোঙানির শব্দ বেরিয়ে এলো। শরীরটা ধীরে ধীরে যেন অবশ হয়ে আসছে। কোনো রকমে পাঁচিলের গায়ে ভর দিয়ে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বলল, মিমো। ধপধপে সাদা ছোট্ট বিড়াল ছানাটার লোমের মধ্যে জমাট বাঁধা চাপ চাপ তাজা রক্তে ততক্ষণে জবা গাছের গোড়ার কিছুটা মাটি ভিজে গেছে। মুখটা একপাশে হেলে গিয়ে কাত হয়ে পড়ে রয়েছে মাটির ওপরে। পিছনের পা দুটো সামান্য ফাঁক হয়ে গিয়ে দুপাশে ছড়িয়ে আছে। সেই ছড়িয়ে থাকা পা দুটোর মাঝখানের অল্প যেটুকু ফাঁক আছে সেখান থেকে পেটের কিছুটা অংশ দেখা যাচ্ছে। একটা ভাঙা কাঁচের টুকরো সোজা সুচিভাবে গিথে রয়েছে মিমোর পেটের মাঝখানে। ঠিক যেন ওই ধারালো জিনিসটা দিয়ে কেউ লম্বা লম্বিভাবে চিড়ে দিয়েছে ওর পেটটা। দিনের আলোয় চকচক করে উঠছে কাঁচের টুকরোটা। বিস্ময়ে, আতঙ্কে, কষ্টে গলা থেকে আর কোনো স্বর বেরোচ্ছে না দীপার। তবুও শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে কাঁপতে কাঁপতে ও চিৎকার করে ডাকলো বাড়ির ভেতরের সকলকে, সবাই তাড়াতাড়ি একবার খিড়কির দিকে এসো। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ আমার কথা? ওগো, কে কোথায় আছো? একবার এসে দেখো। হায় ভগবান, মিমো। শেষের কথাগুলো বলতে গিয়ে কান্নায় গলাটা বুঁদ হয়ে আসে দীপার। কিছুক্ষণের মধ্যেই বাড়ির ভেতর থেকে সবাই এসে উপস্থিত হয় সেখানে।
প্রত্যেকের চোখে মুখে তখন বিস্ময় আর আতঙ্কের ছাপ স্পষ্ট। অন্য সময় হলে হয়তো একটা বিড়াল বাচ্চার মৃত্যুতে সবার প্রতিক্রিয়া এমন হতো না। সে মৃত্যু যত ভয়াবহই হোক না কেন, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। বাড়ির প্রত্যেকে এতটাই ভীতিসন্ত্রস্ত হয়ে আছে যে কখন কি অঘটন ঘটে এই আশঙ্কায় দিন কাটছে সবার। তার উপর মিমোর এমন অস্বাভাবিক মৃত্যু সেই ভয়ের বীজটাকেই যেন আরো দৃঢ়ভাবে গেঁথে দিয়েছে সবার মনের মধ্যে। সকালে ঘুম ভেঙে উঠে এমন বীভৎস দৃশ্য দেখার কথা বুঝি কেউ কল্পনাও করতে পারেনি। ভবতোষবাবু কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে তারপর ঈষৎ গম্ভীর গলায় বললেন, এখন সবাই এখান থেকে চলো। সকালবেলা এইভাবে আর এখানে দাঁড়িয়ে থাকতে হবে না। ভেতরে চলো, যার যা কাজকর্ম আছে সেগুলো সেরে নাও সব। ওদিকে রাধা মাধবের পুজোর দেরি হয়ে যাচ্ছে। এমনিতেও পাড়া প্রতিবেশীতে তো কৌতূহলেরও শেষ নেই। চলো সবাই। মিত্তির বাড়ির 3 ছেলের মধ্যে ভবতোষবাবু জ্যেষ্ঠ, মেজ ভাই অমলেশ আর ছোট ভাই সুবীরেশ। সুবীরেশ এখনো বিয়ে থা করেনি। নিশ্চিন্তপুর বাজারের ওপর নিজের বড় একখানি মণিহারি দোকান খুলেছে, সেই ব্যবসা নিয়েই থাকে। ভবতোষবাবুর কথা এ বাড়িতে সবাই মেনে চলে, অন্যথা হয় না। চাকর রামচরণ সেখানেই দাঁড়িয়েছিল। তাকে উদ্দেশ্য করে ভবতোষবাবু বললেন, এই রামচরণ, তুই আর এমন দাঁড়িয়ে না থেকে যা দেখি জবা গাছের গোড়া থেকে ওকে তুলে নিয়ে গিয়ে বাগানের ওপাশে ডোবার ধারে ফেলে দিয়ে আয়, আর জায়গাটা ধুয়ে দিবি। আর ওমু, তুই মেজ বৌমাকে নিয়ে বাড়ির ভিতরে চলে যা। বড় আঘাত পেয়েছে। মিমোকে বড্ড ভালোবাসতো তো, সাবধানে নিয়ে আয়। দুপুরে স্নান সেরে দীপা ঘরে এসে দেখল ছুটি ড্রেসিং টেবিলের পাশে দাঁড়িয়ে মেঝের দিকে মুখ নামিয়ে কিছু একটা দেখছে এক মনে। ওর ঘরে ঢোকার আওয়াজ পেয়ে চমকে উঠে কিছুটা থতমত খেয়ে বলল, ও, তোমার চান হয়ে গেল? আমি তোমাকেই খুঁজতে এসেছিলাম। এসে দেখলুম তুমি ঘরে নেই। সকাল থেকে তো খাওয়া দাওয়াই করনি তেমন। সত্যি কিভাবে যে কি হয়ে গেল, ওইটুকু একটা প্রাণী কেমন সুন্দর ছুটোপুটি করে খেলে বেড়াতো এ বাড়ি জুড়ে, সারাক্ষণ তোমার পায়ে পায়ে। যাই হোক, দুঃখ করে আর কি করবে বলো দিদি? চলো খেয়ে নেবে, চলো। কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস ফেলে ছুটি ঘরের বাইরে বেরিয়ে যাচ্ছিল। দীপা ওকে থামিয়ে দিয়ে বলল, ছুটি শোনো, আজ যখন সকালে সবাই মিমোকে দেখতে ওখানে গিয়েছিল, তখন কই তোমাকে তো দেখলাম না। তুমি কি ঘুমোচ্ছিলে নাকি? কিন্তু তুমি তো রোজ অনেক তাড়াতাড়ি ওঠো ঘুম থেকে। ছুটি তেমনি দরজার দিকে ঘুরে দাঁড়িয়ে সহজ কণ্ঠে বলল, হ্যাঁ তো গেছিলাম। সবাই ওখানে দাঁড়িয়ে আছে বলে ওই দরজার আড়ালেই ছিল। আমি তো আবার রক্ত রক্ত দেখতে পারি না গো। ওই অত সকালে ঘুম ভেঙে তোমার চিৎকার শুনে তোমার হাত পা সিটিয়ে গেছিল ভয়তে। দীপা অলস হাতে ভিজে চুলটা মুছতে মুছতে বলল, ও ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ছুটি আর কোনো কথা না বলে রান্নাঘরের দিকে চলে গেল। ছুটির এই দরজার আড়াল থেকে আড়ি পেতে কথা শোনা বা উকিঝুঁকি মারার স্বভাবটা আগেও কয়েকবার লক্ষ্য করেছে দীপা। কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকেও। সেই চোখের দিকে তাকালে বিশ্রী রকমের অস্বস্তি হয় দীপার। ছুটি এ বাড়িতে কাজ করছে এই মাস 4 হতে চলল। 18 কি 19 বছরের মেয়ে। বাড়িতে বিধবা মা আর ভাই ছাড়া আর কেউ নেই। মাও 2-4 বাড়িতে কাজ করে। অভাবের সংসার হলে যা হয়।
ছুটির কাজকর্ম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। যে যখন যা বলে হাতে হাতে এগিয়ে দেয়। ছুটি এ বাড়িতেই থাকে। মাসে একবার করে মা ভাইয়ের সাথে দেখা করে আসে। সেই নিয়ে অবশ্য কারোর কোনো আপত্তি ছিল না। 3 বেলা খাওয়া আর মাইনে যেমন দেওয়া হয় তেমন কাজ করিয়ে নেয় সবাই ওকে দিয়ে। দুপুরে খাওয়া দাওয়ার পরে আজ আর ঘরে গিয়ে শুতে ইচ্ছে হলো না দীপার। অন্যদিন এই সময়টায় একটু ঝিমুনি আসে, কিন্তু আজ মনটা বড্ড খারাপ লাগছে দীপার। সারাটাক্ষণ পায়ে পায়ে জড়ানো ছোট্ট মিমো যেন হারিয়ে গেছে কোথায়। বারান্দায় বসে বসে 2 চোখ জলে ভিজে আসে দীপার। তবে বাড়ির বাকি সদস্যদের মনে কষ্টের থেকেও ভয় আর আতঙ্ক যেন আরো বেশি করে চেপে বসেছে। এই আতঙ্কের সূত্রপাত প্রথম হয় যেদিন মিত্তির বাড়ির বড় বউ প্রতিমা দেবী হঠাৎই মাথা ঘুরে রান্নাঘরে পড়ে যায়। সুস্থ মানুষ, কোনো রোগ ভোগের বালাই নেই, দিব্যি খোশ মেজাজে থাকে। সেদিনের পর থেকেই ধীরে ধীরে বিছানা নিতে থাকে প্রতিমা দেবী। নিটল গোলগাল চেহারার মানুষটা এখন বিছানার সাথে একেবারে লেপ্টে পড়ে থাকে। সেই দুর্বল অসার শরীরটার দিকে হঠাৎ তাকালেই যেন বুকের ভেতরটা কেঁপে ওঠে দীপার। তার ভেতরের প্রাণ শক্তিটুকু যেন কে শুষে নিচ্ছে দিনে দিনে। বাড়িতে কলকাতা থেকে বড় ডাক্তার নিয়ে এসে দেখানো হলো। দেখাশোনার জন্য আলাদা করে নার্স আয়াও রাখা হলো। ভবতোষবাবু কোনো খামতি রাখেননি অসুস্থ শয্যাশায়ী স্ত্রীর প্রতি দায়িত্ব পালনে, কিন্তু রোগ কিছুতেই ধরা পড়ে না। যা যা টেস্ট করতে দেওয়া হয়েছিল সমস্ত রিপোর্টেই কোনো অস্বাভাবিকতা নেই। বড় বউয়ের ওপর নিশ্চয়ই কারুর নজর পড়েছে এই আশঙ্কায় পিসিমা কয়েকবার বাড়িতে পুরোহিত ডেকে এনে শান্তি সস্তায়নের কথা বলেছিলেন, কিন্তু ভবতোষবাবু একেবারেই নাস্তিক মানুষ। তিনি এক কথায় না করে দিয়েছেন। অজ্ঞতা আর কারুর কিছু বলার সাহস হয়নি। এই 2 মাসে মানুষটা আরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। ভবতোষবাবুর মুখের দিকে আর তাকানো যায় না। সারাটা দিন ওই ঘরের মধ্যেই নিজেকে আটকে রেখেছেন। প্রতিমা দেবীর বিছানা নেওয়ার ঠিক দিন 25 পরে একদিন সন্ধেবেলা বাজারের লোকজনেরা ধরাধরি করে সুবীরেশকে বাড়িতে দিয়ে গেল। তার যেমন ধুম জ্বর উঠেছে, তার সাথে প্রচণ্ড কাঁপুনিতে দাঁতে দাঁতে ঠকঠক করে আওয়াজ হতে শুরু করেছে। জলপটি দেওয়া হলো, ঠান্ডা জলে মাথা ধুয়ে ওষুধও খাওয়ানো হলো। তবু সে রাতে জ্বর আর নামল না। তারপর 3 দিন শরীরে কোনো জোর না পেয়ে বিছানায় শুয়ে থাকতে হলো সুবীরেশকে। জ্বর অনেক আগে ছেড়ে গেলেও শরীরের দুর্বলতা যেন কিছুতেই কাটতে চায় না। মাঝে মাঝেই হঠাৎ হঠাৎ বুকের কাছটায় নাকি মোচড় দিয়ে যন্ত্রণা করে ওঠে সুবীরেশের। শরীরেও তেমন জোর পায় না ওইদানি। দোকানেও আর তেমন বসতে পারে না। কিছুক্ষণ থেকে বাড়ি এসে শুয়ে পড়ে। কর্মচারীদের হাতে বেশিরভাগ সময়টা ছেড়ে দিয়ে যতদিন যাচ্ছে ব্যবসায় লাভের পরিবর্তে লোকসানের পরিমাণই বেড়ে চলেছে। পিসিমা তো দিন রাত সংসারের লক্ষ্মী ছাড়া হয়েছে বলে দীর্ঘশ্বাস ফেলছে আর কপাল চাপড়ে যাচ্ছে। পরিস্থিতি এমন হয়েছে যে পরপর ঘটে যাওয়া এই ঘটনাগুলোকে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী থেকে শুরু করে বাড়ির লোকও আর স্বাভাবিক বলে মানছে না। এই বুঝি আবার কিছু হয়ে যায়, এই ভয়ে দিনাতিপাত করছে সকলে।
তার উপর আজ সকালে মিমোর এমন ভয়াবহ মৃত্যু চাক্ষুষ করে ভয় যেন আরো দ্বিগুণ হয়ে গেছে সকলের। প্রতিমা দেবী অসুস্থ হয়ে পড়ার পর থেকে এই 2 মাস বাড়ির বেশিরভাগ কাজের ভার এখন দীপার উপর এসে পড়েছে। বিশেষ করে রান্না বান্না আর সকলকে দুবেলা খেতে দেওয়া দীপাকেই করতে হয়। এ কাজ বাইরের কেউ করুক তা বাড়ির কেউই তেমন পছন্দ করেন না। ছুটিও যদিও হাতে হাতে সব এগিয়ে দেয়, আনাজ কেটে দেওয়া, মশলা বাটা সব ওই করে। সন্ধ্যের চা করে সবাইকে দিয়ে রান্নাঘরে এসে রাতের খাবারের আয়োজন শুরু করে দীপা। কিন্তু ছুটি তখনও না আসায় একটু অবাক হয়েও। অন্যদিন তো সন্ধ্যের পরেই এসে জিজ্ঞেস করে রাতের রান্নার কি হবে, কিন্তু আজ সে কোথায় গেল? দীপার একবার মনে হলো ছুটি কি তবে ঘুমিয়ে পড়ল? ভাত ঘুম দেওয়ার অভ্যেস আছে তো। রান্নাঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে বারান্দার ওপাশে সিঁড়ির নিচের ছোট্ট ঘরটার দিকে এগুলো দীপা। ছুটি এই ঘরটাতেই থাকে। দরজা খুলে ভেতরে ঢুকতেই একটা বিশ্রী চাপা গুমোট গন্ধ নাকে এলো দীপার। অনেকদিন দরজা জানলা খোলা না হলে যেমনটা হয় ঠিক অমন। সন্ধে হয়ে গেছে অথচ ঘরটা অন্ধকার। দীপা একবার আস্তে করে ডাকল, ছুটি, ছুটি, তুমি কি ঘুমোচ্ছ? কোনো সাড়া নেই। দরজার পাশের সুইচ বোর্ডটা হাতড়ে আলোটা জ্বালাতেই দীপা দেখল তক্তপোষ ফাঁকা। ছুটি তো ঘুমিয়ে নেই, ছুটি ঘরের কোথাও নেই। বড় বড় 2 জানলা ভেতর থেকে লক করা। ধীর পায়ে ঘরের ভেতর ঢুকতে ঢুকতে দীপা দেখল কি বিশ্রী নোংরা হয়ে রয়েছে ঘরের মেঝেটা। যেন দীর্ঘকাল ঝাঁটা পড়েনি। কালো কালো ঝুলের মতো কি সব ছড়িয়ে পড়ে রয়েছে মেঝের এদিক ওদিক। সিঁড়ির নিচে ছুটির জন্য বরাদ্দ এই ছোট্ট গুপচি ঘরের দিকে নজর দেওয়ার প্রয়োজন মনে হয়নি কারোর। তক্তপোষের কাছে এগোতে গিয়ে হঠাৎই পায়ের তলায় কি একটা যেন পড়তেই চমকে উঠে মেঝের দিকে তাকায় দীপা। একটা পুতুল, তবে সেটা খেলনার দোকানে দেখতে পাওয়া বাচ্চাদের পুতুলের মতো নয়, এটা অন্য রকম। দীপা একটু ঝুঁকে সেটাকে হাতে তুলে নিল। তারপর একটু বিস্মিত হয়েই তাকিয়ে থাকে সেটার দিকে। এমন কুচকুচে কালো রঙের পুতুল আগে কখনো দেখেনিও। পুতুলটার গায়ে জড়ানো রয়েছে গাঢ় লাল রঙের কোনো সুতির কাপড়ের ছেঁড়া অংশ। সেই রং যেন স্বাভাবিক নয়। চোখ, নাক, মুখ সবই আঁকা রয়েছে। কিন্তু আরেকটা জিনিস চোখে পড়তেই সর্বাঙ্গে শিহরণ খেলে গেল দীপার। হাত দুটো একেবারের জন্য কেঁপে উঠল ওর। চুল, পুতুলটার মাথায় লাগানো চুলগুলো কৃত্রিম নয়, তা মানুষের। কোনো মহিলার মাথার চুল এক জায়গায় জড়ো করে আটকে রাখা হয়েছে সেই পুতুলটার মাথায়। কি বিভৎস দেখতে লাগছে সেটাকে। এ কি, ছুটির ঘরে এই জিনিস কোথা থেকে আসলো? পুতুলটার এমন বেশভূষাই বা কেন? সেই অদ্ভুত দর্শন জিনিসটার দিকে তাকাতেই বুকটা ছাপ করে ওঠে দীপার। হাত দুটো অবশ হয়ে আসছে ক্রমশ। আরো একটা জিনিসও লক্ষ্য করলো যে পুতুলটার 2 পায়ে 2টো পিন ঢোকানো আছে। হঠাৎ ঘরের বাইরে কি একটা শব্দ হতেই চমকে উঠে হাত থেকে মেঝেতে পড়ে যায় পুতুলটা। দীপা দৌড়ে ঘর থেকে বেরিয়ে দরজা বন্ধ করে দিয়ে চলে আসে পাশে।
খানিকক্ষণ পর ছুটি রান্নাঘরে এসে ঢুকতেই দীপা সন্দিগ্ধ চোখে লক্ষ্য করে ওকে। তারপর কিছুই হয়নি এমন ভঙ্গিতে বলে, এতক্ষণ কোথায় ছিলে তুমি? 8টা বেজে গেছে, আর কখন রুটি তরকারি হবে? ছুটি একটু রাগান্বিত গলায় বলে, কি করবো বলো তো, তোমাদের ওই বুড়ি পিসিটাই তো এতক্ষণ আটকে রেখেছিল। তার কোমরে ব্যথায় মালিশ করতে করতে দিন গড়িয়ে রাত হয়ে গেল। ভালো লাগে না বাবা। তুমি বুঝি সবে রান্না করে ঢুকলে? দীপা অন্যমনস্ক হয়ে জানলার বাড়ি তাকিয়েছিল। ছুটি কাছে সরে এসে গায়ে ঠেলা দিয়ে আবার ডাকলো, ও বৌদি, কি ভাবছো গো? শুনতে পাচ্ছ না? দীপা চমকে উঠে থতমত খেয়ে বলল, কই, কিছু না কিছু না, তুমি একটু ময়দাটা মেখে দাও। ওর ঘরে দীপা যা দেখেছে তা নিয়ে আর কিছুই বলল না ও। রাতে খাওয়া দাওয়ার পর ঘরে এসে দীপার মনে হলো ছুটির ঘরের ওই অদ্ভুত পুতুলটার কথা অমলেশকে বলেও, কিন্তু ও যদি ভুল ভাবে, মনে করে ওই অসহায় মেয়েটাকে সন্দেহ করছে দীপা, মনের দোটানায় পিছিয়ে আসেও। কিন্তু অস্থিরতা কিছুতেই কমে না। কি একটা অজানা আতঙ্ক যেন চেপে বসেছে ওকে। সারা রাত জেগে শুয়ে থেকে থেকে কখন যে চোখ জুড়িয়ে এসেছে বুঝতেই পারেনি দীপা। সকালে ঘুম ভাঙতে ভাঙতে একটু বেশি দেরি হয়ে গেছে। দীপা বিছানায় উঠে বসে ঘড়ির দিকে তাকিয়ে দেখল 8টা বেজে 10 মিনিট। হুড়োহুড়ি করে বিছানা থেকে নামতে যাবে এমন সময় অমলেশ ঘরে ঢুকতে ঢুকতে বলল, বড় মামা ফোন করেছিল সকালে, বলল আজ বিকেলে আসবে এখানে। দীপা অমলেশের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কি যে বলো, বাড়ির এমন পরিস্থিতি, এখন কি আর এসব নিয়ে ভাবলে চলে? কাল থেকে মনটা বড় খারাপ গো। মিমোটা ওইভাবে। কথাগুলো বলতে বলতে কান্না ভেঙে পড়ে দীপা। অমলেশ ওর পাশে এসে বসে ওকে জড়িয়ে ধরে বলে, আমি বুঝতে পারছি তোমার কষ্টটা দীপা, মনকে শক্ত করো। ও হ্যাঁ, যেটা বলছিলাম, বড় মামা ফোন করেছিল সকালে, বলল আজ বিকেলে আসবে এখানে। বৌদি আর সুবীর খবরটা ছোট মাসির কাছ থেকে শুনেছে, তাই বলল দেখতে আসবে। 2 দিন হয়তো থাকতে পারে। কি বলবো বলো তো, একই তোমার উপর সব চাপ, আবার তার উপর আবার যদি বড় মামা এসে। দীপা অমলেশকে থামিয়ে দিয়ে বলল, ঠিক আছে, কোনো ব্যাপার না, ও আমি ম্যানেজ করে নেব। দেখতে আসবেন বলেছেন যখন, কিছু বলো না, আমি এক্ষুনি হাত মুখ ধুয়ে এসে চা দিচ্ছি। অমলেশ ওর অফিসের ব্যাগ থেকে ল্যাপটপটা বের করতে করতে বলল, এত তাড়াহুড়ো করতে হবে না, আমি চা খেয়েছি, ছুটি বানিয়ে দিয়েছে। চমকে উঠে অমলেশের দিকে তাকায় দীপা, অবাক হয়ে বলে, ছুটি? কিন্তু ও তো অত সকালে ওঠে না, তবে আজ কেন? কাল সন্ধ্যাবেলা দেখা ওই পুতুলটা আবার চোখের সামনে ভেসে উঠল দীপার। সারাটা দিন কাজের ফাঁকে ফাঁকে ছুটির দিকে একবার করে চোখ চলে যাচ্ছিল দীপার। প্রতিদিনের মতোই স্বাভাবিকভাবে কাজ করছে ও, তবুও দীপার যেন কেমন অস্বাভাবিক লাগছে ওর উপস্থিতি। মাঝে মাঝে কাজ করতে করতে মুখ তুলে কেমন তীক্ষ্ণ চোখে বাইরের ঘরের দিকে তাকাচ্ছে ও। দীপার একবার মনে হলো ওকে জিজ্ঞাসা করে, তারপর আবার কি মনে করে নিজেকে আটকে নেয়। বড় মামা যখন বাড়ি এসে ঢুকলেন তখন দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। বাড়ি ঢুকেই হাত মুখ ধুয়ে রাধা মাধবকে প্রণাম করে সবার সাথে আগে দেখা করল। তারপর বারান্দায় বসে জোর গলায় বললেন, মেজ বৌমা, বলি এই বুড়োটার জন্য চায়ের ব্যবস্থা আছে কিছু? মাথা ধরবে যে এবার চা না পেয়ে। দীপা ঘরে ঢুকে তার হাতে চায়ের কাপটা দিয়ে প্রণাম করে বলল,
কতদিন পর এলেন বলুন তো? এমনি সময় কি একবারও মনে পড়ে না আমাদের কথা? আগেরবার দোলের সময় তো আসবেন বলেও এলেন না। সুধাময় বাবু চায়ের কাপে একবার চুমুক দিয়ে তার স্বভাব সুলভ গাম্ভীর্যতাকে সরিয়ে রেখে কৌতুকের সুরে বললেন, বোঝই তো বৌমা, এই বুড়োর দেশ বিদেশে সুন্দরী রমণীদের মাঝে ঘুরে বেড়ানোর অভ্যেস সেই কত কালের। মন এক জায়গায় বেশি দিন টেকে না, তাই এটা শুনে ভালো লাগলো যে আমার কথা তবু মনে পড়েছে। দীপা কিছু বলল না, শুধু একবার মুচকি হাসল। মানুষটার মনটা খুব সরল, পোশাক আশাকও একেবারে সাদামাটা। দেখে বোঝার উপায় নেই যে এই মানুষটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের একজন স্বনামধন্য অধ্যাপক ছিলেন এককালে। বিয়ে থা করেননি, সারা জীবন ভালোবেসে অধ্যাপনা করেছেন আর দেশ বিদেশে ঘুরে বেরিয়ে সেখানকার জ্ঞানের ভাণ্ডার থেকে জ্ঞান আরোহণ করেছেন। পৃথিবীকে দেখেছেন দু চোখ ভরে, এখনো তাই করছেন। বেশি দিন ঘরে মন টেকে না সুধাময় বাবুর। আরও একটি বিষয় তার গভীর আগ্রহ, নানা অলৌকিক ক্রিয়াকলাপ চর্চা। সুধাময় বাবু চায়ের কাপটা টেবিলে নামিয়ে রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বড় বৌমার খবরটা পেয়ে মনকে আর স্থির রাখতে পারলুম না যে কি অবস্থা হয়ে গেল। সুবীরও এমন শরীরের অবস্থা, ছেলেটার অমন সুন্দর চেহারা, কি যে হলো, কি হাল হলো ছেলে দুটোর। দুটো মানুষ এইভাবে অসুস্থ হয়ে পড়ে আছে বাড়িতে। কথাগুলো বলতে বলতে সুধাময় বাবু হঠাৎ চেঁচিয়ে উঠে বললেন, কে 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 দরজার পাশে? এই আকস্মিক চিৎকারে দীপাও চমকে উঠে দরজার দিকে তাকিয়েছে। সুধাময় বাবুর ছাত্র পড়ানো দাপুটে গলার স্বরে দরজার আড়ালে যে দাঁড়িয়েছিল সে সামনে ছোটি, ওই এতক্ষণ দরজার পাশে দাঁড়িয়েছিল। ছুটিকে দেখা মাত্রই রাগে দীপার সর্বাঙ্গ জ্বলে উঠল। ওর এই অভ্যাসটা দিন দিন বেড়েই চলেছে, কিন্তু এখানে দাঁড়িয়ে কি শুনছিল ও? কোনো মতো নিজেকে শান্ত রেখে ভারী গলায় দীপা জিজ্ঞেস করল, তুমি দরজার আড়ালে দাঁড়িয়ে কি করছিলে? কিছু বলার ছিল নাকি? ছুটি মুখে কিছু না বলে শুধু একবার মাথা নাড়ল, তারপর সুধাময় বাবুর দিকে পূর্ণ দৃষ্টিতে একবার তাকিয়ে দ্রুত গতিতে বাইরে চলে গেল। সেদিক থেকে চোখ সরিয়ে নিয়ে দীপা লক্ষ্য করল সুধাময় বাবুও দরজার দিকে এক দৃষ্টি তাকিয়ে রয়েছে। তিনি এতক্ষণ কোনো কথা না বলে ছুটিকেই লক্ষ্য করছিল। দীপা একটু নরম গলায় বলল, ও কয়েক মাস আগে থেকে এ বাড়িতে কাজ করছে, এখানেই থাকে, কাজকর্ম সব পারে, কিছু বলে দিতে হয় না। কিন্তু এ একটা খারাপ অভ্যাস ওর, আড়ি পেতে কথা শোনা। সুধাময় বাবু বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে গাঢ় স্বরে বলল, বৌমা, অনেক বছর ধরে আমি লৌকিক আর অলৌকিকের মাঝে বিস্তর অনুসন্ধান করেছি। এমন অনেক জিনিস আছে যা বুঝতে পারা বেশ কঠিন। এই যে মেয়েটি একটু আগে এখানে দাঁড়িয়েছিল, ওর দৃষ্টিতে অশুভ আভাস বিদ্যমান। আমি তা স্পষ্ট বুঝেছি। এই বাড়িতে কিছু খারাপ ঘটেছে,
কিছু আছে যা ভালো নয় বৌমা। দীপার মনের মধ্যে জমাট বাঁধা অস্থিরতা আরো কয়েক গুণ বেড়ে উঠেছে। তখন চাপা স্বরে ও ফিসফিসিয়ে বলল, মামা বাবু, আমারও এমনই মনে হচ্ছে। এ বাড়িতে অমঙ্গলজনক কিছু ঘটে চলেছে এই 2 মাসে। না হলে এমন সুস্থ মানুষগুলো হঠাৎ এমন রোগগ্রস্ত হয়ে মৃত্যুর দোরগোড়ায়। আপনি ঠিক ধরেছেন, ছুটির হাবভাব আমারও ভালো ঠেকে না। কেমন বিশ্রীভাবে ক্ষিপ্র দৃষ্টিতে তাকায়ও। আরও একটা জিনিস আমি দেখেছি, যা আমি বুঝতে পারছি না, কাউকে বলতেও না, কিন্তু আমার মন বলছে এই জিনিস স্বাভাবিক নয়। সুধাময় বাবু তেমন গম্ভীর স্বরে বললেন, কি জিনিস মেজ বৌমা? দীপা একবার ঠোক গিলে ভয়ার্ত চোখে চারিদিকে তাকালো। তারপর দরজাটা ভেজিয়ে দিয়ে এসে চাপা স্বরে বলল, কাল সন্ধ্যের পরে ছুটিকে খুঁজতে আমি ওর ঘরে গিয়েছিলাম, ওই সিঁড়ির তলার ঘরটাতে। কিন্তু ঘরে ঢুকে দেখলাম ও নেই। ঘরের মধ্যে বিশ্রী আষ্টে গন্ধ, মেঝেতে পুরো নোংরা জমে আছে, জানলাগুলো আঁটো সাঁটো করে বন্ধ করা। কোনো সুস্থ মানুষ থাকতে পারে না সে ঘরে। আমার খুব ভয় করছে মামাবাবু। সুধাময় বাবু কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর উঠে দাঁড়িয়ে বললেন, একবার আমাকে ওই পুতুলটা দেখাতে পারবে মেজ বৌমা? দীপা একটু চমকে উঠে বলল, এখন? কিন্তু ছুটি, ও যদি বুঝতে পারে, ওর চোখ এড়িয়ে যাওয়াটা কি? দীপার কথা থামিয়ে সুধাময় বাবু বললেন, মেজ বৌমা, আমাদের কিন্তু সময় কম। বড় বিপদ হওয়ার আগে জানতেই হবে। আমি আজই এই বাড়ির উঠোনের পূর্ব দিকে মহাশক্তির আশীর্বাদ প্রাপ্ত মঙ্গল জ্যোতি প্রজ্বলিত করব। সেই আগুনের শিখা আজ সারা রাত জ্বলবে, আর তাতে সমস্ত অশুভ শক্তি নিঃশেষ হয়ে যাবে। তোমরা চিন্তা করো না, সব সংকট দূর হয়ে যাবে। দীপা শ্বাস টেনে ধীর স্বরে বলল, তাই যেন হয় মামা বাবু। কথাগুলো বলে দীপা স্বাভাবিক ভঙ্গিতেই দরজা খুলে ঘর থেকে বেরিয়ে গেল। রাতে খাওয়া দাওয়ার পর ছুটি রান্নাঘরে বাসনপত্র রাখতে গেলে দীপা একটু চিন্তিত গলায় বলল, ছুটি, একটা অনুরোধ ছিল ভাই। আয়া দিদিও আজ আসেনি, বড়দাও বাড়িতে নেই। তারপর আমার মাথাটা বড্ড ধরেছে। একটু না ঘুম হলে কাল আর উঠতে পারবো না। তাই বলছিলাম, আজ যদি তুমি দিদিভাইয়ের সাথে ওই ঘরে থাকো তবে খুব ভালো হয়। দীপার কথা শেষ হওয়া মাত্রই ছুটি তীক্ষ্ণ দৃষ্টিতে দীপার মুখের দিকে তাকাল। তারপর রাগান্বিত গলায় বলল, কেন? আর আমি কেন? আমার শরীর ভালো নেই গো। আর শোনো মেজ বৌদি, তোমাদের ওই মামা বাবু উঠোনের এক কোণে চৌকো পিতলের একটা জায়গায় কতগুলো বেলকাঠ জড়ো করে আগুন জ্বালিয়ে তার সামনে বসে আছে। বলি, ওই ধোয়া জানলা দিয়ে সব বড় বৌদি ঘরে গিয়ে ঢুকছে, তাতে মানুষটা আরো অসুস্থ হয়ে পড়বে না? দীপা নিজেকে শান্ত রেখে নরম গলায় বলল, কিছু ভালো বুঝছেন হয়তো, তাই তুমি আজ রাতটা একটুখানি খেয়াল রেখো ছুটি। কাল তো আয়া দিদি চলেই আসবে, একটা রাতের ব্যাপার। সুধাময় বাবু আর দীপা যখন নিঃশব্দে সন্তর্পণে সিঁড়ির তলার ঘরটার সামনে গিয়ে দাঁড়ালো, তখন বারান্দার বড় ঘড়িতে রাত 2টোর ঘণ্টা বাজছে। মাঝরাতের নিস্তব্ধতায় সেই আওয়াজে গাটা ছমছম করে উঠল দীপার। সেটা যেন প্রতিধ্বনিত হয়ে কানে এসে বাজছে ওর। উঠোনের পূর্ব দিকে তখনও প্রজ্বলিত অগ্নিশিখায় অন্ধকার কেটে গিয়ে
আলোকিত হয়ে আছে জায়গাটা। সুধাময় বাবু খুব আস্তে করে দরজায় একবার ঠেলা দিতেই খুলে গেল সেটা, আর সঙ্গে সঙ্গে বিশ্রী গন্ধে দম বন্ধ হয়ে আসার উপক্রম। সুধাময় বাবু এক হাতে নাক চাপা দিয়ে অন্য হাতে ইশারায় দীপাকে ঘরে ঢুকতে বলল। হাতে ধরা মোবাইলের আলোয় ঘরের অন্ধকার ভেদ করে যতটুকু দেখা যাচ্ছে তাতে মেঝের এদিক ওদিক ছড়িয়ে থাকা এঁটো কাঁটা নোংরা আবর্জনায় গাটা কেমন ঘিন ঘিন করে উঠছে দীপার। খানিকটা এগিয়ে গিয়ে ঝুঁকে বসে তক্তপোষের নিচে মোবাইলের আলোটা তুলে ধরতে। সেদিন রাতে এই জায়গাতেই ওই অদ্ভুত জিনিসটা দেখেছিল। প্রথমটায় ঠিক বোঝা গেল। দীপা মোবাইলটা আরো একটু এগিয়ে ধরল। সেই আলোয় এবার ও স্পষ্ট দেখতে পেল তক্তপোষের নিচে দেয়ালের একধারে ইটের গায়ে হেলান দিয়ে সোজা করে দাঁড় করিয়ে রাখা আছে। ওই আবছা আলোয় দীপার মনে হলো পুতুলটার চোখ দুটো যেন জীবন্ত হয়ে চেয়ে রয়েছে ওরই দিকে। সেদিকে তাকিয়েই হাতটা কেঁপে উঠে মোবাইলটা মেঝেতে পড়ে গেল। সুধাময় বাবু এগিয়ে এসে উদ্বিগ্ন গলায় বললেন, মেজ বৌমা, কি হলো দেখলে? দীপা কোনো উত্তর না দিয়ে উঠে দাঁড়িয়ে সেই দিকে দৌড়ে গিয়ে পুতুলটা তুলে নিয়ে এসে সুধাময় বাবুর হাতে দিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, এই সেই পুতুল মামা বাবু যেটা আমি দেখেছিলাম। হাত দুটো তখনও ঠক ঠক করে কাঁপছে ওর। সুধাময় দীপার হাত থেকে টর্চটা নিয়ে তুলে ধরে আলো ফেললেন হাতে ধরা সেই পুতুলটার ওপর। আর তখনই তার সর্বাঙ্গে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। বিস্ফারিত চোখে সেই দিকে তাকিয়ে সুধাময় বাবু অস্ফুষ্টে বললেন, বুডু ডল, এত বুডু ডল। দীপা ভয়ার্ত চোখে ভ্রু কুঞ্চিত করে জিজ্ঞাসা করল, ভুডু ডল কি মামা বাবু? এমন বিভৎস পুতুল আমি যে কখনো দেখিনি। সুধাময় বাবু বিস্মিত আতঙ্কিত গলায় পুতুলটার দিকে তাকিয়ে বলল, তোমার যে দেখার কথাও নয় মেজ বৌমা। এই ভুডু একটা ধর্ম যা আফ্রিকা থেকে এসেছে। এখনো সেখানকার 30,000 মানুষ এই সংস্কৃতিকে আঁকড়ে বেঁচে আছে। আর এই ধর্মের সব থেকে ভয়ানক জিনিস হলো এই ভুডু ডল, কালো জাদু বিদ্যার এক অন্যতম অস্ত্র এই পুতুল। দীপা ভয়ার্ত গলায় ফিসফিসিয়ে বলল, কিন্তু এই জিনিস দিয়ে কি হয় মামা বাবু? আর কালো জাদু, তার মানে এ বাড়িতে ক্ষতি করার চেষ্টা করছে কেউ? সুধাময় বাবু দৃঢ় কণ্ঠে বললেন, ঠিক বলেছ। কারোর সাথে কোনো গুপ্ত শত্রুতা থাকলে কিংবা তার ক্ষতি সাধন করার ইচ্ছা থাকলে তখন সেই মানুষের কোনো প্রিয় জিনিস কিংবা তার জামা কাপড়ের অংশ বা তার দেহের সাথে সংযুক্ত কিছু যেমন নথ, চুল এই পুতুলের দেহের সাথে জুড়ে দেয়া হয়। জাদুবিদ্যার বিবিধ ক্রিয়ার মাধ্যমে তাকে জাগানো হয়। তারপর এই পুতুলের শরীরে পিন ফোটানো মাত্রই সেই ব্যক্তির শরীরেও মৃত্যু যন্ত্রণা অনুভূত হয়। যতদিন যেতে থাকে তার বাঁচার আশাও নিভে আসতে থাকে। দীপা উদ্বিগ্ন গলায় বলল, তবে কি
দিদি ভাইয়ের সাথেও এমনই কিছু হয়েছে? কোনো ওষুধেই কোনো কাজ দিচ্ছে না, মানুষটা চোখের ওপর শেষ হয়ে যেতে বসেছে। মামা বাবু, আপনি এক্ষুনি বললেন যে কোনো মানুষের নখ বা চুল নিয়ে এই ক্রিয়া করা হয়। একটা জিনিস লক্ষ্য করেছেন, এই পুতুলের মাথায় লাগানো চুলগুলো আসল কোনো মহিলার মাথার চুল নিয়ে লাগিয়েছে। আর এই গায়ে জড়ানো লাল শাড়ির টুকরোটা, এটা দিদি ভাইয়ের। সেদিন দেখেই আমার মনে খটকা লেগেছে। এই ডিজাইনের শাড়ি আমি দিদি ভাইকে পরতে দেখেছি। তার মানে ছুটি ও কেন এমন করেছে দিদি ভাইয়ের সাথে? সুধাময় বাবু একটু কৌতূহলী গলায় বলল, বড় বৌমার সাথে কি মেয়েটার কোনোদিন কোনো রাগারাগি ছিল, যাও মনের মধ্যে পুষে রেখেছে? দীপা খানিকক্ষণ চুপ করে থেকে কিছু একটা ভাবলো, তারপর বলল, দিদি ভাই ওকে পছন্দ করতো না। একবার ও দিদি ভাইয়ের ঘরে ঢুকে দিদি ভাইয়ের খুব পছন্দের একটা দুল নাড়াচাড়া করে দেখতে গিয়ে হাত থেকে ফেলে ভেঙে ফেলেছিল। সেই নিয়ে ওকে যা তা করে বলেছিল দিদি ভাই সবার সামনে। সুধাময় বাবু গম্ভীর গলায় বললেন, এই কারণে এই পথ অবলম্বন। কিন্তু ভুডু ক্রিয়া যারা চর্চা করে তারা আত্মাকে আবাহন করে। আর এই আত্মা আবাহনের জন্য প্রথমেই কোনো পশুর বলি দিতে হয়। সেই পশু মৃত্যু যন্ত্রণায় যত ছটফট করবে, যতই আত্মা খুশি হবে। যে ক্রিয়া করছে তার উপর। যারা বুডু ক্রিয়া করে তারা মনে করে আত্মা ভালো বা খারাপ হয় না। যখনই তাকে কোনো খারাপ কিছু দেখানো হয় তখন সে খারাপ হয়। এই পুতুলটার দু পায়ে দুটো পিন ফোটানো রয়েছে, তার মানে এই পুতুলে মারণ ক্রিয়া করা হয়েছে। সুধাময় বাবুর কথার মাঝে দীপা অস্পষ্ট আর্তনাদ করে বলে উঠল, তার মানে আমার মিমুকে ছুটি মেরে ফেলেছে? সুধাময় বাবু দীপার দিকে ঘুরে তাকিয়ে বলল, মিমোকে? আমাদের বাড়িতে একটা ছোট্ট বিড়াল ছানা ছিল, সারাক্ষণ পায়ে পায়ে ঘুরতো আমার। একদিন সকালে হঠাৎ দেখি ওই খিড়কির দিকে বাগানে জবা গাছের গোড়ায় মরে পড়ে আছে, পেটে গাছ বেঁধে রয়েছে, যেন কেউ মাঝখান থেকে চিরে দিয়েছে পেটটা। উফ, কি বিভৎস সেই দৃশ্য! কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে দীপা। আতঙ্কে দুঃখে গলাটা বুঝে আসে ওর। হঠাৎই দরজার কাছে কারুর একটা পায়ের আওয়াজ পেতেই দুজনে ঘুরে দরজার দিকে তাকালো। সুধাময় বাবু হাতে ধরা টর্চটা সামনে তুলে ধরতেই চমকে উঠল। ছুটি এসে দাঁড়িয়েছে দরজায়। টর্চের আলোটা সরাসরি গিয়ে পড়েছে ওর মুখের উপর, কিন্তু তাতেও ওর কোনো ভ্রুক্ষেপ নেই। হিংস্র পৈশাচিক দৃষ্টিতে ও তাকিয়ে আছে সুধাময় বাবু আর দীপার মুখের দিকে। সেই দিকে তাকিয়ে দীপার মনে হলো ছুটি যেন কোনো মানুষ নয়। ওর মুখের সরলতা মিলিয়ে গিয়ে সেখানে এখন অমানসিক বিভৎসতা ফুটে উঠেছে। ধীরে ধীরে ওর চোখ নেমে এলো সুধাময় বাবুর হাতে ধরা ওই পুতুলটার ওপর। সে দৃষ্টিতে সেদিকে তাকিয়ে ঘষা ঘষা গলায় দাঁত চেপে চেপেও বলল, তোমরা এখানে? বুঝেছি আমি, মামা বাবু এই কারণে এসেছে তাহলে। নিষ্ঠুর হাসি হেসে ছুটি বলল, কিচ্ছু করতে পারবে না তোমরা। এই বাড়ির বড় বউ যন্ত্রণে ছটকাতে ছটকাতে মরবে। আমাকে চোর বলে? হ্যাঁ, আমি শেষ করে দেবো, সব শেষ করে দেব। দীপা আর শরীরের কোনো জোর পাচ্ছে না, এই বুঝি পড়ে যাবেও। হঠাৎই ছুটি হাসতে হাসতে দৌড়ে এসে সুধাময় বাবুর হাত থেকে পুতুলটা কেড়ে নিতে যেতেই সুধাময় বাবু ওকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিয়ে দ্রুত পায়ে ঘরের বাইরে বেরিয়ে গিয়ে উঠোন পেরিয়ে সেই অগ্নিকুণ্ডের সামনে গিয়ে দাঁড়াল। দীপাও পেছন পেছন দৌড়ে গিয়ে দাঁড়িয়েছে উঠোনে। সুধাময় বাবু
চোখ বন্ধ করে বিড় করে কিছু একটা উচ্চারণ করলেন। তারপর হাতে ধরা পুতুলটাকে ছুঁড়ে দিলেন সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডের মাঝে। দীপা বিস্ফারিত চোখে চেয়ে দেখল ওই অগ্নিকুণ্ডের ভিতর থেকে একটা নিকষ কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে উঠছে ধীরে ধীরে। সেই পুতুলটার গায়ে আগুন লাগার সাথে সাথে ঘরের মধ্যে মরার মতন শুয়ে থাকা প্রতিমা দেবীর শরীরেও অসহ্য জ্বালা শুরু। বুক ফাটা আর্তনাদ করে সে ছটকাতে থাকলো বিছানায়। সেই আর্ত চিৎকারে সারা বাড়ি যেন কাঁপতে লাগলো। বাড়ির সবাই ততক্ষণে জেগে গেছে। পিসিমা কাঁদতে কাঁদতে দৌড়ে এসে ডাকতেই সুধাময় বাবু দ্রুত ভেতরে চলে গিয়ে গলার রুদ্রাক্ষরটা খুলে আলতো হাতে রাখলেন প্রতিমা দেবীর কপালের উপর। নরম গলায় বললেন, শান্ত হও মা, শান্ত হও, কোনো ভয় নেই, সব অন্ধকার কেটে গেছে, সব অন্ধকার কেটে গেছে। দীপার পা দুটো যেন আর নড়ছে না কিছুতেই। সেই একই জায়গায় পাথরের মতন দাঁড়িয়ে বিস্ফারিত দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে ও দেখল সেই জমাট বাঁধা কুণ্ডলীকৃত অন্ধকারটা ধীরে ধীরে উপরে উঠে বাড়ির ত্রিসীমানা ছাড়িয়ে মিলিয়ে গেল মহাশূন্য। সেদিন রাতের সেই বিভীষিকাময় ঘটনা চাক্ষুষ করার পর 2 মাস কেটে গেছে। প্রতিমা দেবী আগের থেকে অনেক সুস্থ হয়েছেন। এখন উঠে বসার জোর পেয়েছেন। মামাবাবু যেন দেবদূতের মতো এসে উপস্থিত হয়েছিলেন সেদিন মিত্তির বাড়িতে। ওই ঘটনার পরের দিনই ছুটিকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। ও ওর জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে গেছে। তবু আজও মাঝে মধ্যে রাতের বেলা চোখ বন্ধ করলে দীপার চোখের সামনে ভেসে ওঠে ওই পুতুলটা। আর তখনই যেন ওর মনে হয় সেই বিভীষিকাময়ী ক্ষিপ্র দৃষ্টিতে ছুটি তাকিয়ে রয়েছে ওরই মুখের দিকে। হ্যাঁ, গল্পটা হয়তো এখানেই শেষ, বা হয়তো এখানেই শেষ নয়। কিন্তু গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটি অন করে নেবেন। মিস্টেরিয়াস স্টোরি টেলার, সব কিছু জানতে নেই, কিছু অজানায় থাক।